আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে তৃণমূলকে সরিয়ে শাসন ক্ষমতায় বিজেপি। বিধানসভায় এদিন ছিল একেবারে উৎসবের আবহ। অধিবেশনের শুরুতে দেখা গেল ভিন্ন ছবি, মিষ্টি মুখ, দুপুরে একসাথে বসে মাছ ভাত খাওয়া। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় মানত পূরণ করলো পান্ডুয়ার বিজেপি কর্মী সঞ্জিত ঘোষ। প্রায় 8 কিলোমিটার দণ্ডি কেটে সিমলা কালীবাড়িতে এসে পুজো দিলেন তিনি। বিধায়ক হওয়ার পর চুচুড়া হাসপাতাল পরিদর্শনে সুবীর নাগ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন, সুপারের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিয়ে আলোচনাও করলেন। চুচুড়ার উদয় সংঘ ক্লাবের উদ্যোগে নব্য বিধায়ককে সংবর্ধনা, একই সাথে যোগশ্রেষ্ঠ 2 কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গিয়েছে, বসেছে বিধানসভাও। নতুন সরকারের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের আগামী রূপরেখার আশ্বাস দিচ্ছেন। তবে সবকিছুর মধ্যে রাজ্য বিধানসভার ক্যান্টিনে বাঙালির প্রিয় মাছ ভাতে মধ্যাহ্নভোজ জমজমাট। রাজ্য বিধানসভায় এদিন ছিল একেবারে উৎসবের আবহ। অধিবেশনে রাজনৈতিক উত্তাপের মাঝেই দেখা গেল এক ভিন্ন ছবি, মিষ্টিমুখ, সৌজন্য বিনিময় এবং একই সঙ্গে বসে খাওয়া দাওয়া। জমে উঠল বিধানসভার পরিবেশ। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বিধানসভার ভিতরে নিজের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য পরিষেবা ও সাধারণ মানুষের স্বার্থে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এদিন। তার বক্তব্যে উঠে আসে রেশন ব্যবস্থা, কৃষকদের স্বার্থ রক্ষা এবং খাদ্য সুরক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা। অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বিধানসভার কর্মীদের নিজের হাতে মিষ্টি খাইয়ে সৌজন্যের নজির গড়েন। মন্ত্রীকে ঘিরে কর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই মানবিক মুহূর্ত বিধানসভায় উপস্থিত সকলের নজর কেড়ে নেয়। এদিন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার বক্তব্যে আদিবাসী এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর জন্য বিশেষভাবে বহরমপুর থেকে মিষ্টি নিয়ে আসেন। সেই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ। মুখ্যমন্ত্রীও হাসি মুখে সেই সৌজন্য গ্রহণ করেন বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে এদিন আরও একটি উল্লেখযোগ্য ছবি দেখা যায় বিধানসভার ক্যান্টিনে। বিজেপি বিধায়কেরা একসঙ্গে বসে মাছ ভাত খেয়ে মধ্যাহ্নভোজ সারেন। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সৌহার্দ্যের এই ছবি বিধানসভার পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে এদিন বিধানসভা শুধুমাত্র রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ থাকেনি, বরং সৌজন্য, সংস্কৃতি ও বাঙালিয়ানার এক অন্যরকম আবহ তৈরি হয়েছিল এদিন। নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানে আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না।
আজকে বিধায়ক সৌজন্য দেখা গেল আপনার সাথে কথা বলছে, বর্ষিয়ান বিধায়ক আপনাকে কি আশীর্বাদ করছেন সমর মুখার্জি? আমাকে কি বলছে ওটা আমি বলবো না। বলছি সৌজন্যের ছবি। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাবো। আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। শুভেন্দুবাবু সৌজন্যের ছবি। का जो परंपरा है, एमएलए लोग को एमएलए के रूप में वोट लेना चाहिए। वही काम आज शुरू हुआ। अब तक 143 एमएलए आज वोट ले रहा है पूरा दिन। ये मैं पहले चीफ मिनिस्टर के नाते पहले वोट लिया भवानीपुर से, और बाकी एमएलए लोग भी ले रहा है। प्रक्रिया काल तक चलेगा और हमारी नया स्पीकर डे आफ्टर टुमारो इलेक्टेड होगा, इसका पहली प्रक्रिया खत्म होगा। কলকাতা ব্যুরো LMCL নিউজ। হুগলির ভদ্রেশ্বর পৌরসভা এবং থানা এলাকার পালবাগানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে, শুরু রাজনৈতিক চর্চা। ভদ্রেশ্বর পৌরসভা এবং ভদ্রেশ্বর থানা এলাকার পালবাগানে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ভদ্রেশ্বর থানার পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা যায়। তবে গোটা ঘটনায় ওই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। নিন্দাজনক ঘটনা, এটা হওয়া একদমই উচিত ছিল না। যেই করুক, যেভাবেই করুক, কিন্তু এটা একদম কি মনে হয় কারা এই আগুন লাগিয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক না, একদমই ঠিক না। আজকে এত বছর আমাদের পাড়াতে যে কোনোই যাই হোক, কিন্তু এইরকম কোনো ঘটনা আজ অব্দি ঘটেনি। এই জায়গার নাম কি? এটা পালবাগান। কোন থানা? যাই করুক, এটা একদম ঠিক। এটা কোন থানার মধ্যে পড়ে? ভদ্রেশ্বর। ঘটনা কালকে রাত্রেবেলায় এখানে এসেছে পার্টি অফিসে। এবার ও ওখানে কনফেস করছে যে মানে কিছু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে মানে ওর পার্সোনাল প্রবলেম আর কি। পার্সোনাল প্রবলেমের জন্য এরকম আর কি রাত্রেবেলায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত কিছু। তুলেছেন তো ছবি, যেরকম জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত কিছু। তো যদি তার জন্য আমরা সবাই মিলে ওখানে যখন গিয়েছিলাম, ওর বাড়ি যখন ঘেরা হয়েছিল, তখন পালাবার চেষ্টা করছে। মানে যদি দোষ না করে থাকতো তাহলে পালাবার চেষ্টা করতো না নিশ্চয়ই, ঠিক আছে। তারপরে পুলিশ আসলো, পুলিশ নিয়ে গেল, বাদ বাকি তারাই জানে। পুলিশ তাদের অ্যারেস্ট করেছে? হ্যাঁ, অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন থানায়। কজনকে নিয়ে গেছে? এখান থেকে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আপনার নামটা? আমার নাম ময়ূর চৌধুরী। আপনার পরিচয়? আমি এখানকারই বাসিন্দা। তৃণমূল কর্মী? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী একদম। এই যে ঘটনাটা ঘটলো, কখন ঘটেছিল এটা আমি ঠিক বলতে পারবো না। রাত্রিবেলা অনেক রাত করে হয়েছে। এবার সময় মানে মানুষের মুখে যা শোনা যাচ্ছে বা প্রত্যক্ষদর্শী যিনি আছেন যেনার ওপর হয়েছে, তো উনি বলছে মোটামুটি 2:30-3টে। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে তৃণমূল সরকারের অপসারণ এবং প্রথম বিজেপি সরকারের আগমন 2026-এ বিজেপি ক্ষমতায় এলে দণ্ডি কেটে পুজো দেওয়ার মানত করেছিলেন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসীন গ্রাম পঞ্চায়েতের সঞ্জিত ঘোষ। সেই মানতের প্রায় 8 কিলোমিটার পথ দণ্ডি কেটে পুজো দিলেন সঞ্জিত। রাজ্যে বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়াতে বিজেপির কর্মী সমর্থকরা একে একে মানত রক্ষা করছেন। এদিন সপ্তগ্রাম বিধানসভায় বিজেপির স্বরাজ ঘোষ জেতায় অপরাজিতা ঘোষ তার মানত রক্ষা করলেন দণ্ডি কেটে। পান্ডুয়াতে এক বিজেপি কর্মী সঞ্জিত ঘোষ গ্রাম গোয়াল শিমলাগড় ভিটাসীন থেকে 8 কিলোমিটার দূরে শিমলাগড় কালী মন্দিরে যান দণ্ডি কেটে। তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছিলেন একসময় তিনি, তাই মানসিক করেছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে দণ্ডি কেটে শিমলাগড় কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন। সেই মতো এদিন তিনি গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দণ্ডি কেটে শিমলাগড় কালী মন্দিরে আসেন পুজো দিতে। কি বলছেন এ সম্পর্কে সঞ্জিত ঘোষের দাদা, শুনুন। ভাইয়ের মানসিক দীর্ঘদিন ধরে, মানে তখন সেই সময় যখন তৃণমূল যেতে অত্যাচার করেছিল, সামনে করেনি পেছন থেকে করেছিল, এবং আমরা দীর্ঘদিন যাবৎ এই পার্টিটা বিজেপি পার্টিটা করে আসি। ভাইয়ের মানত করা ছিল অনেক দিন আগে থেকে, সেই জন্য আজকে মা
কালীকে সিমলাগড়ে বিয়ে করা ছিল। ভোর 3টের সময় জলে পুকুরে চান করে, কোথায়? গামগোয়াল চিদনা পুকুর থেকে চান করে ওই 3টের সময় বেরিয়ে এখন যাওয়া হচ্ছে সিমলাগড় কালীতলায় গিয়ে মাকে পুজো দিয়ে সবাই তার মঙ্গল কামনা করবে। আমাদের পার্টি এসছে, ওর যেটা মানত ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এর জন্য আমাদেরকে সবাইকে ধন্যবাদ। ভাই কি বিজেপি ওতপ্রোতভাবে করতো? বিজেপি মানে ভাই তো যথেষ্ট ভালোবাসে আমাকে। আমার ইয়েটা থেকে ও থাকতে পারে, প্রায় দিনই হতো। রাত্রি 1টার সময় বোম পাঠিয়েছিল। আমার ছেলে তখন ছোট, এটাও আমার মনে আছে। আশেপাশে বাড়ির লোকেরাই করেছিল, এগুলো আমার জানা আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, জমি জমা সম্পর্ক একটা সমস্যা হয়েছিল, সেটা সেই দিকে আরও করে এসেছিলাম। যাই হোক, এখন ভালো আছি, কোনো সমস্যা নেই। জিতে সবাইকার ভালো, আমাদেরও। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি 109 নম্বর বুথের সভাপতি রামগড়। এমনি পরিবার জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট পরিবার, দাদা ভাই আর আমি। 7 জন আছি টোটাল ফ্যামিলির মধ্যে। 2 জন আর 2টো ব্যবসা আছে, উপরওয়ালার আশীর্বাদে চলে গেলে কোনো সমস্যা হয় না। সেই চলে গেলেই ভালো। অন্যদিকে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার জানান, তৃণমূল হুমকি দিয়েছিল এক সময়। তখনই সঞ্জিত প্রতিজ্ঞা করেছিল বিজেপি ক্ষমতা এলে সিমলাগড় কালীবাড়িতে পুজো দেবেন। গ্রাম থেকে দণ্ডি কেটে গিয়ে সেই প্রতিজ্ঞা পূরণ করল এদিন। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে, আরো শুনুন। যে দণ্ডি কেটে মায়ের কাছে আসছে, প্রতিজ্ঞা করেছিল যে আমাদের পার্টি বা সরকার যদি ক্ষমতায় আসে, আমি 8 কিলোমিটার দূরত্বে ওর বাড়ি থেকে সিমলাগড় মায়ের বাড়ি পর্যন্ত, মানে মা কালী আমাদের, সেই পর্যন্ত সে আসবে দণ্ডি কেটে। তো তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। কেননা তাকে যেভাবে তৃণমূল হুমকি দিয়েছিল যে 4 তারিখের পরে যদি ক্ষমতায় আসে তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হবে, সেটা তার একটা আতঙ্ক ছিল। আর সেক্ষেত্রে সে এই প্রতিজ্ঞা করেছিল যে আমি দণ্ডি কেটে মায়ের কাছে যাবো যদি ক্ষমতায় আছে বা আমি জিতি, পান্ডুয়া বিধানসভা থেকে যদি আমি জিতি। তো আমি জিতেছি, সেই হিসাবে তিনি দণ্ডি কেটে আজকে মায়ের কাছে আসতে। আমি মানে কিভাবে যে কি ভাষায় আমি বলবো, ভাষা আমার কাছে নেই। যে এই ভক্ত, পার্টির ভক্ত, এর কাছে মাথা নত করি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিধায়ক হওয়ার পর চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে সুবীর নাগ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন, সুপারের সঙ্গে কথা বললেন, প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিয়ে আলোচনাও করলেন। চুঁচুড়ার উদয় সংঘ ক্লাবের উদ্যোগে নব্য বিধায়ককে সংবর্ধনা, একই সাথে যুগশ্রেষ্ঠ 2 কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। 2020 সালের 12ই ডিসেম্বর বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের খুনের ঘটনায় জড়িতদের শাস্তির অপেক্ষায় সৈকতের মা। নতুন বিজেপি সরকারের আমলে সরকারের পালাবদলের মধ্যেই হালিশহরে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের সুবিচারের আশায় বুক বেঁধেছেন তার মা। 2020 সালের 12ই ডিসেম্বর হালিশহরের বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল। দীর্ঘ প্রায় 6 বছর পর রাজ্যের পালাবদলে বিজেপি সরকার গঠন হয়েছে। বর্তমানে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন সুদীপ্ত দাস। বিধায়ক হওয়ার পরও সুদীপ্ত দাস একাধিকবার সৈকত ভাওয়ালের মায়ের সঙ্গে যোগাযোগ করে বিচারের আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন। মৃত সৈকত ভাওয়ালের মা এখনো সুবিচারের আশায় দিন গুনছেন, যাতে খুনিদের চরমতম শাস্তি হয়। বিধায়ক সাহেব আপনার বাড়িতে এসেছিলেন? আমাদের বাড়িতে ভোটের আগে এসেছিল, যেদিন ওনার নাম ডিক্লেয়ার হয়েছে এসেছে, এবং পুজোদিতে এসে প্রচারে এসেছে আমার বাড়িতে। কিন্তু বলেছে, কাকিমা আমি আছি, আপনার কোনো চিন্তা নেই, এই ছেলে আপনার বিচার পাইয়ে দেবে। তারপরে ভোটের রেজাল্টের পরে একটু ব্যস্ত মানুষ আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, এবং আমি কালকে এখানে গেছিলাম প্রোগ্রামে, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বলেছে যে এবার কেসটা রিওপেন করবেন এবং আমি আছি, এটা আমাকে আশ্বাস দিয়েছে। সময় সে বলছে আমি আছি, আর আমি এখন ভরসায় রয়েছি। এটুকুই আমাকে ভরসা দিয়েছে। সুদীপ্ত দাসের ভরসায় রয়েছি। সুদীপ্ত দাস আমার কাজ করবে বলেছে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছে। আফসোস থেকে যাচ্ছে না, আর আফসোস করে তো কিছু লাভ নেই। আমি আর আফসোস কি করবো? আমার ছেলে চলে গেছে, এটাই বড় আফসোস। এর থেকে বড় আফসোস তো আর কিছু নেই। এখন ছেলেকে তো আর আমি পাবো না, তবে যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটুকু, এটাই আমি চাইছি, আর কিছু চাইছি না। আর কিছু চাওয়ার নেই আমার কাছে। ওরা তো আর ছেলে ফেরত দিতে পারবে না, পারবে কেউ আমার ছেলেটাকে ফেরত দিতে? বীজপুরে সৈকত ভাওয়ালের নাম করে ভোট হয়েছে, সেই ভোটে আপনি মা সন্তান হলে বিচার চেয়েছেন। হ্যাঁ, আপনি কি দাবি রাখছেন? আমি চাইছি যারা করেছে তাদের যেন মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। মানে আমি আর কিছু চাইছি না। আমি আর কি চাইবো বলুন? আমার আর কি চাওয়ার আছে? আমার আর কিছু চাওয়ার নেই। আমার ছেলেকে তো আমি আর ফিরে পাবো না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 15 বছরের তৃণমূল শাসনের অপসারণের পর নতুন বিজেপি সরকারের আগমনে পুরো দুর্নীতির মামলায় গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ অর্জুন সিং এর। মোদিজি নিজের কথা রাখেন, যেটা কথা দেন। উনি বলেছিলেন মহাজঙ্গল রাজকে আমরা শেষ করব, আর প্রত্যেকটা চোর, প্রত্যেকটা যারা দুর্নীতি করেছে, প্রত্যেকটা যারা অপরাধী আছে, তাদেরকে চুনকে আমরা তাদের জেলে ঢোকাবো। এই লোকটা সুজিত বোস চাকরি চোরের মাস্টার মাইন্ড। আমি আগেও বলেছিলাম চাকরি চোরের মাস্টার মাইন্ড আছে, এই অ্যারেস্ট হবেই, এই অ্যারেস্ট হবে। আরও সব 62টা চেয়ারম্যান অ্যারেস্ট হবে পৌরসভা। এখন বর্তমানে যারা চেয়ারম্যান আছে তারা চাকরি চুরি করে বিক্রি করেছে, এরা কেউ বাঁচবে না। এদের এগেনস্টে প্রমাণ আছে। 62টা চেয়ারম্যানের মধ্যে কি পৌরসভার চেয়ারম্যানের মধ্যে ব্যারাকপুরও তো অনেক না, ব্যারাকপুর প্রপার ব্যারাকপুর যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে কিন্তু চাকরিই হয়নি। টিটাগড় আছে, আপনার এতে আছে, কামারহাটি আছে, খড়দা আছে, বড়নগর আছে, সবই আছে। বলছি দাদা, এই সুজিত বসু যে অ্যারেস্ট, এটা কি শুরু হবে? খাতা খুললো? হ্যাঁ, সুজিত বসুর অ্যারেস্ট কি শুধু শুরু হলো? বললাম তো, খাতা না, কোনো চোর বাঁচবে না। মোদিজি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, মানুষ তার উপরে ভরসা করেছে, কোনো চোর বাঁচবে না। আরে চোরকে বাঁচাবেন কেন? আপনি বাঁচাতে চাইছেন চোরকে? চোরকে কেন বাঁচাবেন?
সুজিত ঘোষের ছেলে রেস্তোরাঁ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল। সুজিত বোসের ছেলে শুধু রেস্টুরেন্ট চালায় না, সুজিত বোস হাওয়ালা নেটওয়ার্ক চালায়। ওই যেখানে ওর রেস্টুরেন্ট আছে ওখানে আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সব হাওয়ালা র্যাকেট সঙ্গে যুক্ত আছে। ফিরাদ হাকিমের মেয়ের 30খানা রেস্টুরেন্ট আছে শুধু দুবাইতে, 30খানা। শুধু দোকানের ভাড়া লাগে খুব মাসে কমসে খুব কম লাগলে 2.5 কোটি টাকা। ভাই এটা আমি বলতে পারবো না, এটা তো এজেন্সির কাজ আছে, আমি কি এজেন্সির স্পোক্স পারসন তো না। খাতা খুললো? খাতা খুললো না, খাতা শুরু হলো, খাতা স্টার্ট হলো। কিসের খাতা? ওই জেল যাওয়া তৃণমূলের চোরদের। সদ্য নির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ চুঁচুড়ার সদর হাসপাতাল পরিদর্শনে আসেন এবং কথা বলেন হাসপাতাল সুপারের সাথে। চুঁচুড়া হাসপাতাল নিয়ে বিভিন্ন সময় নানান অভিযোগ শোনা যায়। ঠিক মতন অ্যাম্বুলেন্স ভাড়া নেয় না, অনেক সময় অ্যাম্বুলেন্স বেশি ভাড়া চায়। চিকিৎসা পরিষেবা নিয়ে নানান কথাও শোনা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও নানান অভিযোগ সামনে আসে। বিধায়ক হওয়ার পর প্রথমবার হাসপাতাল পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। দলীয় কর্মীদের নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরেন, রোগীদের সঙ্গে কথা বলেন তিনি এবং অ্যাম্বুলেন্সে কোনো রকম বেশি ভাড়া নেওয়া যাবে না এমনই বলে সতর্ক করেন তিনি। এরপর হাসপাতাল সুপারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও সারেন চুঁচুড়ার নব্য বিধায়ক। আলোচনার পর এ বিষয়ে কি জানাচ্ছেন হাসপাতাল সুপার এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, শুনুন। পেশেন্ট পার্টির তো দেওয়ার জন্য অসুবিধাকে সুবিধা করবার জন্য সুপার সাহেব আছেন, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ দরকার নেই। কিন্তু কিছু যদি হয়, দেখুন আমি তো হসপিটাল থেকে 1/2 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, কিছু অসুবিধা হলে আমি জানতে পারবোই। কিন্তু এই যে একটা সিস্টেম চলতো যে ডাক্তারবাবুরা এখানে না বসে চেম্বার করছে, আমি ওনাকে বলেওছি যে মানে এখানকার যেটা হয়তো ইজিলি হসপিটালে ডেলিভারি হতে পারে সেটাকে বাইরে গিয়ে সিজার হচ্ছে বেশি পয়সার জন্য, তাহলে মানুষ পরিষেবা কার থেকে পাবে? আমরা তো এখানে পরিষেবা দিতে এসেছি, তার জন্য যা যা করার সুপার সাহেবও কথা দিয়েছেন। পুরো স্টাফ, তাদের ডেপুটি যারা ছিলেন প্রত্যেকে, সবার আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে। তারা সবাই চায় যে এটা তো তাদের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তো আমার নয়, আমি এই ফিল্ডেরও লোক নই, কিন্তু তবু তাদের ইজ্জত বা তাদের মানুষের সাথে সম্পর্ক, তাদেরকে মানুষ ভগবান ভাবে, তারা সবাই ইচ্ছুক এই পরিষেবা দেওয়ার জন্য। কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডিফারেন্স ছিল, কিছু সমস্যা ছিল, এটাও ঠিক কথা। এটা আমার আমি জানাই বলছি, অনেক ডাক্তারবাবু আছেন যারা হয়তো কোথাও কোনো ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্স, সুপার সাহেবের কথা শোনেন না। আমি সুপার সাহেবকে পূর্ণ পাওয়ার দিচ্ছি, যে এটা করবে তাকে বসান, আমি দেখে নেবো। তারপর সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে দামি দামি ওষুধ লেখা এবং রেফার কালচারটা বহুদিন থেকে চলে আসছে, মানে রোগীকে একদিন দেখে রেফার, প্রচুর রেফার, কলকাতা রেফার করা, এখান থেকে কলকাতা এবং কলকাতা রেফার করা হয়েছে। দু একটা ডিপার্টমেন্ট আমাদের এখানে নেই, যদি ডিপার্টমেন্টাল কোনো প্রয়োজন হয়, ধরুন যেমন কারোর নিউরো আছে, কারোর আরো অন্য কিছু আছে যেটা আমার এখানে নেই, তাহলে তো রেফার করতেই হবে। কিন্তু আমার মনে হয় ওনারা আজকের পর থেকে যদি এখানে ট্রিটমেন্ট করা সম্ভব হয়, সবাই এখানে দেখুন, আরো আমাদেরও তো কিছু, যেহেতু এটা মফস্বল হসপিটাল কাছাকাছি হয়েছে, আমরা যে কোনো জিনিসই যা কিছু আমার কাছে কমপ্লেন এসেছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করেছি এবং যেখানে মাল্টিপারপাসের দরকার হয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সেই সমস্যার সমাধান করেছি। আমরা আগামী দিনেও আমরা সেইভাবেই চলবো। যে জায়গাগুলো মানে এটা তো মাল্টিডিসিপ্লিনারি, শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট মিলে করা যাবে না, মাল্টিডিসিপ্লিনারি একটা, যেখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হবে, যেখানে বিধায়কের প্রয়োজন হবে, যেখানে আমাদের সিভিল, ইলেকট্রিক্যাল, আবার পিএইচি, সবাইরই একটা কম্বিনেশন হচ্ছে, কোঅর্ডিনেশন করেই একটা হাসপাতাল চলে। সবাই যদি কোঅর্ডিনেশন করে, আশা করি উনি হচ্ছেন, আমি হচ্ছে হাসপাতালের দিকে অ্যাডমিনিস্ট্রেশন দিকে লিডারশিপ নিলেও বাকি কোঅর্ডিনেটটা আমার চেয়েও বেশি কোঅর্ডিনেশন ওনার হাতেই থাকবেন। উনি আমাকে যদি সহযোগিতা করেন, আশা করি আমরা যেসব জায়গা থেকে পিছিয়ে আছি, আশা করি সেটা আরো বেশি ত্বরান্বিত হতে পারবে। নিউরো বিভাগ নিয়েও একটা বললেন, নিউরো বিভাগ যাতে চালু করা যায় আগামী দিনে, সেটা নিয়েও কথা হয়েছে বলে। না, আমরা সেটাকে ওনাকে ডিটেলস আমরা বলেছি যে এটা আমরা সেকেন্ডারি টায়ার হাসপাতাল,
সেখানে হাসপাতালে যে যা পরিষেবা দেওয়ার কথা সেটা আমাদের কিন্তু আছে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। উদয় সংঘ ক্লাবের উদ্যোগে নব্য বিধায়ককে সংবর্ধনা, একই সাথে যোগশ্রেষ্ঠ 2 কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। অভিযুক্তের স্ত্রীকে বাইকে চাপিয়েছিলেন, এমনই অভিযোগে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণে মারার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হুগলির কামদেবপুরের নিরাপদ দাসের 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। স্ত্রীকে বাইকে চাপিয়েছেন এই সন্দেহে ধারালো কাটারি দিয়ে এলোপাতারি কোপ পৌরের। মৃত্যুর মুখ থেকে ফেরেন আক্রান্ত। পোলবাথারার কামদেবপুরে 2018 সালের 17 জানুয়ারি এই ঘটনাটি ঘটেছিল। অভিযুক্তকে চুঁচুড়া আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল। জানা যায় ঘটনার দিন সুগন্ধা পঞ্চায়েতের যাদবপুর গ্রামের বাসিন্দা অরুণ দাস মোটর বাইক নিয়ে কামদেবপুর থেকে বাড়ি ফিরছিলেন। কামদেবপুর গ্রামের একটি মিষ্টির দোকানে সিঙ্গারা ও রসগোল্লা কেনেন। কামদেবপুর গ্রামেরই বাসিন্দা পৌর নিরাপদ দাস এসে তাকে ধরেন। তার স্ত্রীকে বাইকে চাপিয়েছেন কেন জিজ্ঞাসা করেন নিরাপদ। এই নিয়ে বচসা শুরু হয়। হঠাৎ ব্যাগ থেকে কাটারি বের করে কোপ মারতে থাকে পৌর। রাস্তায় পড়ে যান অরুণ দাস। ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রামবাসীরা আক্রান্তকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘদিন চিকিৎসা হয়। পরে কলকাতার হাসপাতালেও চিকিৎসা চলে তার। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। অরুণ দাসের স্ত্রী পোলবা
থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলা চুঁচুড়া আদালতে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে বিচার চলে। এদিন দোষী নিরাপদ দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনান বিচারক পীযূষ কান্তি রায়। দোষীর যাবজ্জীবন সাজা চেয়েছিলেন অরুণ দাসের পরিবার, তবে মামলায় যে রায় হয়েছে তাতে খুশি তারা। কি জানা যাচ্ছে ঘটনার সম্পর্কে শুনবো। তার উপরে বিভিন্ন রকম উল্টোপাল্টা এলিগেশন দেয়। সে বলে কি আমি তো এইসব বিষয়ে কিছু জানি না, এবং সে প্রি প্ল্যান অনুযায়ী একটা কাটারি প্লাস্টিকের ব্যাগে করে এনেছিল তাকে খুন করার উদ্দেশ্যে, এবং তাকে কোপ মারে এই ঘাড়ে। সেই ঘাটটা সরিয়ে নেবার কারণে সে যা হচ্ছে ওর মাথায় লাগে। দ্বিতীয় কোপ যখন মারে সেইটা গিয়ে তার মাথা হয়ে পুরো নাক গাল হয়ে বেরিয়ে যায় এবং পুরো থুতনি ঝুলে যায়। ঝুলে যাবার ফলে যা হচ্ছে সে সেন্সলেস হয়ে যায়, এবং পরবর্তীকালে যা হচ্ছে তাকে স্থানীয় লোকেরা চুঁচুড়ো হসপিটালে ভর্তি করার পরে সে যা হচ্ছে সেইখান থেকে কোনোভাবে রিকভারি হয়ে দীর্ঘদিন কলকাতায় যা হচ্ছে চিকিৎসা করায়। ওনার বউ, এই কেসের যিনি ভিকটিম অরুণ দাস, ওনার বউ শ্রীমতী আরাধনা দাস কলবা থানায় কেস করেন, এবং এই কেসটা 341, 326, 307 ধারা অনুযায়ী রুজু হয়। পরবর্তীকালে এই কেসে এই সেকশনে চার্জ ফ্রেম হয় এবং ট্রায়াল হয়। প্রসিকিউশনে সরকারি পক্ষের লয়ার অনুযায়ী আমি ছিলাম, এবং 10খানা সাক্ষী যা হচ্ছে এতে প্রসিকিউশন দিতে পেরেছে। আমি বলছি যে খুব ভালো হয়েছে। আমার স্বামীকে যেভাবে মেরেছিল আমার সংসারটা পুরো একদম তৈনাত হয়ে যেত যদি মারা যেত আমার স্বামী, কিন্তু ওর যে সাজা হয়েছে আমি খুব খুশি হয়েছি। আরও সারা জীবন হলে আরও ভালো লাগতো। যেভাবে কাটারি চালিয়েছিল তাতে আপনার স্বামীর প্রাণ সংশয় হয়ে গেছিল। হ্যাঁ, একদম ওর বাঁচার আশা ছিল না। ডাক্তার বলে দিয়েছিলেন যে এরকম ও আর বাঁচবে না, কিন্তু সবাই হাতে পায়ে ধরে বলেছেন যে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন। কলকাতায় নিয়ে যায়নি, চুঁচুড়াতেই ওরা ঠিক করেছেন, কিন্তু ওর জীবন পাওয়া যেত না, ওকে যা মেরেছিল। আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছিলাম। সেই জায়গা থেকে আজকে কিছুটা হলেও শান্তি? হ্যাঁ, আমি খুব শান্তি পেয়েছি। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়ার নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন চুঁচুড়া জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়ায় রবীন্দ্র নজরুল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু। চুঁচুড়ায় রবীন্দ্রনাথের এবং নজরুল ইসলামের আগমন উল্লেখ করে শ্রোতাবর্গকে আকর্ষণ করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী আনন্দী দাস রায়। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন দিশা সাংস্কৃতিক সংস্থা। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন শিশির চক্রবর্তী, বদরুল হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথমে ওখান থেকে যদি আমরা একটু পাইচারি করতে করতে পশ্চিম দিকে কাঠগড়া লেনের দিকে যাই, নজরুলের বিয়ে হয়েছিল 24শে এপ্রিল 1924, এবং তখন যেহেতু সেই অসবর্ণ বিবাহ সাম্প্রদায়িক, অর্থাৎ বসন্তবালা গিরিবালা দেবীর একমাত্র কন্যা দোলা অর্থাৎ প্রমীলা দেবীর সঙ্গে নজরুলের বিয়ে হয়। কিন্তু কলকাতায় এবং বাংলাতেও এই নিয়ে যথেষ্ট আলোড়ন হয়েছিল, আমরা হিন্দু মুসলিম বিবাহ সেই সময়। এইটা যদি অন্যতম কারণ হয়, তাহলে নজরুল বেছে নিয়েছিলেন যে তিনি হুগলিতে আসবেন। বেছে নেওয়ার পেছনে একটা কারণও আছে, সেটা হচ্ছে যে তার আগে হুগলি বিদ্যা মন্দিরে নজরুল এসেছিলেন। মানে ওই কাঠগড়া লেনে আসাটাই হুগলি জেলায় নজরুলের প্রথম আসা নয়। অতএব এই অসবর্ণ বিবাহ এবং সাম্প্রদায়িক একটা রং, এই ভিত্তিতে নজরুল হুগলি জেলায় আসা মনস্থ করেন, এবং কাঠগড়া লেনে নজরুল প্রথম হুগলি জেলায় বসবাসকারী হিসাবে ওঠেন কাঠগড়া লেনে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া শহরে অন্যতম প্রাচীন পেয়ারা বাগান উদয় সংঘ ক্লাব। এই পেয়ারা বাগানেরই ভূমিপুত্র সদ্য নির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। পেয়ারা বাগান ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার সাথে বিধায়ককে সংবর্ধনা জানানো হলো।
প্রতি বছরের মতো এবছরও পেয়ারাবাগান উদয়সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই পেয়ারাবাগানের বাসিন্দা উদয়সংঘ ক্লাবের সদস্য তথা চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদেরও সম্বর্ধনা জানানো হয়। তারপর নাচে, গানে, কথায়, কবিতায় যুগশ্রেষ্ঠ দুই কবিকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, রবীন্দ্র ছাড়া আমাদের বাঙালি নিষ্ক্রিয়, আমাদের উনি ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তার সাথে নজরুল একজন বিদ্রোহী কবি, তাকেও আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের সন্ধ্যা 6টার থেকে এই পর্যন্ত দুর্দান্তভাবে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। শুভাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।